This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দত্তপুকুরের খবরেও তো নজর রাখবো, কারণ সেখানে কাটামুন্ডু কাণ্ডে ধৃত মৃতের বান্ধবী সোফিয়ার ফোন ফরেনসিকে পাঠালো পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান যে সুফিয়ার স্বামী জলিলই খুন করে মুন্ডু বেপাত্তা করে দিয়েছে। এবারে নতুন একজন অভিযুক্তের নাম উঠে এলো, সুফিয়ার স্বামী জলিলের দিকে আঙুল। কথা বলবো, সরাসরি কথা বলবো, আমাদের সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, তাহলে সুফিয়ার স্বামী জলিল সেই খুন করে মুন্ডু নিয়ে বেপাত্তা হয়েছে, পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ প্রাথমিকভাবে তাই মনে করছে, কারণ এই ঘটনার যেভাবে জটিলতা ছড়িয়েছে তাতে সুফিয়া একমাত্র এবং তার স্বামী জলিল এদের বাড়িতেই কিন্তু এই অভিযুক্তরা এবং তার সঙ্গে যে খুন হয়েছে সে ছিল। ফলত জলিলই কাটামুন্ডু নিয়ে অন্যত্র চলে গেছে এমনটা পুলিশ মনে করছে এবং জলিলের সমস্ত ডেটা নেওয়ার চেষ্টা করছে। ঘটনার দিন অর্থাৎ 2 তারিখ রাত্রিরে ঘটনা ঘটেছে। 3 তারিখ সকালবেলা জলিলকে খুব হন্তদন্ত হয়ে বামুনগাছি স্টেশনে ট্রেনে উঠতে দেখা যায় এমনটা পুলিশ জানতে পেরেছে এবং তারপর কলকাতা স্টেশনে সিসিটিভি ফুটেজে সেখানে জলিলের ছবি পেয়েছে। এই সমস্ত তথ্য পুলিশ এক জায়গায় নিয়ে জলিল কোথায় আছে সেটা খতিয়ে দেখার চেষ্টা করছে। যদিও সুফিয়া সে এখনো গ্রেপ্তার হওয়ার পরও কোনো রকম সত্য কথা বলেনি এমনটা পুলিশ মনে করছে। তার ফোনের সমস্ত ডেটা ডিলিট করা রয়েছে, সেই কারণে তার ফোন ফরেনসিক অ্যানালিসিসের জন্য পাঠানো হয়েছে এমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। অর্থাৎ একদিকে সুফিয়ার ফোন ফরেনসিক অ্যানালিসিস, সেই ফরেনসিক অ্যানালিসিসে উঠে আসবে কার সাথে কথা হয়েছে, কোন লোকেশানে কতক্ষণ ছিল সুফিয়া, কোন লোকেশান থেকে ফোন এসছে, এই সমস্ত বিষয়গুলো যেমন জানা যাবে। উল্টো দিকে জলিল কোথায় কোন দিকে গেছে, জলিলের সঙ্গে ওই 3 তারিখের পরে সুফিয়ার গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত এই সময়কালের মধ্যে কথা হয়েছে কিনা, তাহলে কতটা কথা হয়েছে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের এখনো পর্যন্ত যা যা মাথায় আসছে তাতে জলিলই একমাত্র ব্যক্তি যে এই কাটামুন্ডু নিয়ে চলে গিয়ে থাকতে পারে এমনটা পুলিশ মনে করছে। অর্থাৎ জলিলকে ধরবার লক্ষ্যে এখন পুলিশ, এবং সেই জন্যই কিন্তু সুফিয়ার ফোন অ্যানালিসিস করা হচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ দীপঙ্কর তোমায়। রাজ্যের নারী নিরাপত্তা আরো একবার প্রশ্নের মুখে পড়ল, কারণ দক্ষিণ 24 পরগনার সাগর সেখানে কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় এক আইসিডিএস কর্মীর উপরে অ্যাসিড হামলার অভিযোগ উঠছে। অভিযুক্ত প্রতিবেশী যুবক, সে এখনো পর্যন্ত অধরা। সাইকেল একটা দোকান আছে, সাইকেল দোকানের পাশে আমি সাইকেলটা সারাচ্ছিলাম, দাঁড়িয়ে আছি, আর ও আমার পাশ দিয়ে ফেলে দিয়েছে। আমিও দেখেছি, সেই সঙ্গে সঙ্গে আমি বলছি ও কে চলে যাচ্ছে আমাকে ফেলে দিয়ে, তখন চিৎকার বলছি কি ফেলে, অ্যাসিড ফেলে দিয়েছে, পুরো গা জ্বলে যাচ্ছে, আঁচল টাচল সব পুড়িয়ে গেছে। বাংলায় ফের অ্যাসিড হামলার অভিযোগ, এবার টার্গেট আইসিডিএস এর কর্মী। ফের প্রশ্নের মুখে বাংলার নারী নিরাপত্তা। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার সাগর এলাকায়। ওই আইসিডিএস কর্মীর দাবি, তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছিলেন প্রতিবেশী যুবক। তাতে রাজি না হওয়ায় শুক্রবার সন্ধে তার উপর অ্যাসিড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। একটা ছেলে আমার বাড়ির পাশাপাশি, মোটামুটি ও আমাকে আজ 2-3 মাস ধরে কুপ্রস্তাব দেয়। তাতে আমি রাজি না হওয়ায় অনেকভাবে বিরক্তি করায় এবং ঘরের সমস্ত ক্ষতি করবে বলে অনেক করায়, আমাকে ভয় দেখায়। যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে সাগর থানার পুলিশ। 2022 সালে এনসিআরবির পরিসংখ্যান অনুযায়ী দেশের প্রায় 25% অ্যাসিড হামলার ঘটনায় বাংলার। 2022 সালে দেশে 202টি অ্যাসিড হামলার ঘটনা লিপিবদ্ধ হয়েছে। এর মধ্যে 48টি ঘটনা বাংলার, উত্তরপ্রদেশের 30টি। 2021 সালের তুলনায় 2022 সালে বাংলায় অ্যাসিড হামলা বেড়েছে প্রায় 40%। ফের একবার অ্যাসিড হামলার অভিযোগ ওঠায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে, কিন্তু মা লক্ষ্মীদের সুরক্ষা নেই। মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সেফেস্ট, কলকাতা সেফেস্ট, ওটা কেন্দ্রের রিপোর্টেই পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে। পশ্চিমবঙ্গে আগের যা দিনকাল ছিল তার থেকে এখন অনেক এই ধরনের ঘটনা কম। আমরা চাই একটাও যেন না ঘটে। অন্য রাজ্যে যা ঘটছে ভয়ঙ্কর, সেখানে পশ্চিমবঙ্গ স্বর্গরাজ্য। 2013 সালে সারা দেশে খোলা বাজারে সব ধরনের অ্যাসিড বিক্রি নিষিদ্ধ করে সুপ্রিম কোর্ট। অ্যাসিড বিক্রির জন্য কিছু সংস্থাকে নির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও কিভাবে খোলা বাজারে অ্যাসিড বিক্রি হচ্ছে, কোথায় পুলিশের নজরদারি, প্রশ্নটা কিন্তু জোরালো ভাবেই উঠছে। শুভেন্দু হালদারের রিপোর্ট,
TV9 বাংলা। নজর রাখবো পরের খবরে। সামান্য কারণে শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো শেষ নেই। প্রয়াত বিধায়কের স্মরণ সভা ঘিরেও শাসকের মধ্যে কোন্দল দেখা দিল। একজনের জন্য আয়োজন দুটি সভার। ফের প্রকাশ্যে নদিয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তর দিনাজপুরের ইসলামপুর, সেখানে গোষ্ঠী সংঘর্ষ। ড্রেনে জল ফেলা নিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল। কিছুদিন আগে প্রয়াত হন নদিয়ার কালীগঞ্জের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ লাল। তিনি তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার চেয়ারম্যানও ছিলেন। রবিবার স্মরণসভার আয়োজন করেছেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। অভিযোগ, একই দিনে পাল্টা স্মরণসভার আয়োজন করেন সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র স্মরণসভা ডাকার পর দলের তরফে উজ্জ্বল বিশ্বাসকে স্মরণসভা প্রত্যাহার করার কথা বলা হয়। পাল্টা মন্ত্রী জানিয়েছেন স্মরণসভা আগে ডেকেছেন তিনি, তাই প্রত্যাহার করবেন না। সূত্রের খবর, একসময় মহুয়া মৈত্রকে পদ থেকে সরাতে যে 6 জন বিধায়ক তৃণমূল নেত্রীকে চিঠি দিয়েছিলেন তার মধ্যে প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ লালও ছিলেন। তার প্রয়াণে স্মরণসভা ঘিরে তুঙ্গে শাসক কোন্দল। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুরের ইসলামপুরও। ড্রেনে জল ফেলাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। বিবাদ গড়ায় হাতাহাতিতে। সংঘর্ষে আহত দুপক্ষের 4 জন, ভর্তি হাসপাতালে। স্থানীয় তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত প্রধানের এলাকা দখলের লড়াই। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় কোন্দলের রাশ টানাই শাসকের বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।